সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ অনুষ্ঠানে বেশ অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা থাকবো। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের সবগুলো প্রধান আলোচনার দাবি সামনে নথি স্বীকার করেছেন, এমনটাই বলা হচ্ছে। যদি আমাকে জিজ্ঞেস করা হয়, এমন অবস্থার জন্য দায়ীকে, অবশ্যই দায়ী একজনই হতে পারেন, দুজন, নেতানিয়াহু এন্ড ট্রাম্প দুজনেই এটির জন্য দায়ী। কিন্তু অনেকেই মনে করছেন যে ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকার এরকম পরিণতি দেখা যায়নি। এতে দ্বিমত আছে অনেকেরই। কারণ গত কয়েক সপ্তাহ ধরে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে এই যুদ্ধ চলছিল চরম পর্যায়ে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে রাত 8টা, গত মঙ্গলবারের কথা বলছি, রাত 8টা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে মধ্যে যদি ইরান তার শর্ত না মানে, তাহলে তিনি ইরানের পুরো সভ্যতাকে ধ্বংস করে দেবেন। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা একেবারেই ভিন্ন। ইরান কয়েক সপ্তাহ ধরে তাদের অবস্থান থেকে এক চুলও নড়েনি। তারা আলোচনার জন্য 10টি পয়েন্ট দিয়েছিলেন। এটি আপনারা যেটি এখন দেখছেন, যখন ইরানের প্রেসিডেন্ট ট্রাম্প যখন হুমকি দিয়েছিলেন, তখন ইরানের সাধারণ মানুষ বিভিন্ন ব্রিজ, রাস্তায় যে তারা ওখানে দাঁড়িয়েছিলেন, দে ডিডন্ট কেয়ার অ্যাবাউট ডেথ। তারা তাদের দেশকে বাঁচাতে চান। দেশের ভালোবাসার একটি উৎকৃষ্ট নমুনা আছে। 10টি পয়েন্ট যেটি আছে সেটি যদি আমরা দেখতে পারি একটু, যখন আমি আলোচনা করছি। থ্যাংক ইউ। এই যে আলোচনার জন্য 10টি দফা কাঠামো ছিল, তারা বলে আসছিল, এই 10টি পয়েন্টের ফ্রেমওয়ার্ক তার সামনে নিয়ে আসে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন একটি 15 দফার পরিকল্পনার প্রস্তাব করেছিল। ইরান শুরু থেকে বলেছিল, আমরা শুধুমাত্র আমাদের 10 দফার শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতিতে যাব, অন্য কোনো চুক্তিতে রাজি হব না। প্রথম দিকে ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবকে ম্যাক্সিমালিস্ট বলে প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন তারা কখনোই এই শর্ত মেনে নেবেন না। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে যায়। মঙ্গলবার রাত 8টা ইস্টার্ন টাইম, মাত্র 15 মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি 2 সপ্তাহের সিজ ফায়ার যুদ্ধবিরতি হবে। এই ঘোষণার মাধ্যমে তিনি বলেন যে আলোচনার ভিত্তি হিসাবে ইরানের 10 দফা কাঠামোকে বিবেচনা করা হবে। এখন ইরানের রাষ্ট্রীয় মিডিয়া বলছে এটি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার জন্য একটি বড় কূটনৈতিক পরাজয়। ইরানের দাবি অনুযায়ী এই 10 দফা কাঠামোর মধ্যে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। ইরান তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। স্ট্রেইট অফ হরমুজ, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন করে থাকে, তার উপর ইরানের নিয়ন্ত্রণ স্বীকার করতে হবে। ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রোগ্রাম বজায় রাখতে পারবে। যুদ্ধের ক্ষতির জন্য আমেরিকাকে রেপারেশন, যেটি তারা এখন একটু সরে এসেছেন, বলছেন তারা যে টোল নেবেন সেখান থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ক্ষতিপূরণ নিয়ে নেবেন। এবং মধ্যপ্রাচ্যতে থাকা আমেরিকার যে ঘাঁটিগুলি আছে সেখান থেকে সামরিক ঘাঁটি প্রত্যাহারের দাবিও এতে অন্তর্ভুক্ত ছিল। এই বিষয়গুলো নিয়ে এর মধ্যে হিজবুল্লাহ সহ অন্যান্য হুতি যা আছে তাদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, এটিও তাদের দাবির মধ্যে একটি ছিল। এই বিষয়গুলো নিয়ে ট্রাম্প প্রশাসন বলেছেন এটি আসলে কোনো চূড়ান্ত চুক্তি নয়, বরং একটি আলোচনার ভিত্তি। বাস্তবে হোয়াইট হাউস ইতিমধ্যে বলেছে যে ইরান যে 10 দফা পরিকল্পনা প্রকাশ করেছে সেটি ঠিক সেই কাঠামো নয় যেটি নিয়ে আমেরিকা আলোচনা করতে সম্মত হয়েছে। ফলে চুক্তির প্রকৃত শর্ত নিয়ে এখনো বড় ধরনের বিভ্রান্তি রয়ে গেছে। এদিকে যুদ্ধের মধ্যে বড় ধরনের সামরিক ক্ষতি হয়েছে ইরানের, সেটি অনস্বীকার্য। ইরানের আয়াতুল্লাহ খোমেনি নিহত হয়েছেন, ইরানের বেশ কিছু শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন, বিভিন্ন সামরিক ঘাঁটি, কারখানা, অবকাঠামোর ধ্বংস হয়েছে। তাদের অর্থনীতিও গুরুতর চাপের মধ্যে পড়েছে। তবুও অনেক বিশ্লেষক মনে করেন যুদ্ধ শেষ হওয়ার আগেই ইরানের নেতৃত্ব রাজনৈতিকভাবে আগের চেয়ে শক্ত অবস্থানে আছে। এই যুদ্ধবিরতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। পর্দার পেছনে ছিল চীন, রাশিয়া। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের মধ্যে ইসলামাবাদে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেখানে ইন রাউটে আছেন জেডি ভ্যান্স, যতটুকু আমি দেখলাম সিবিএসে কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়ার, এবং সেখানে ইরানের যা দুজন অলরেডি পৌঁছে গেছেন। যেখানে এই থাকবেন আমেরিকার জেডি ভ্যান্স। আগামীকাল এই আলোচনাটি শুরু হবে। তবে একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিন্তু কমে যায়নি। ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে, সেখানে শত শত মানুষ আহত হয়েছে বলে রিপোর্ট এসেছে। ফলে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এই পুরো সংকটে আরেকটি বড় প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। স্ট্রেইট অফ হরমুজ সাময়িকভাবে পুনরায় খুলে দেওয়ার ঘোষণার পরও বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছিল প্রাথমিকভাবে। আজ আবার শেয়ার বাজারে সেটির দাম উত্থান ঘটতে দেখা যাচ্ছে। এখন আসি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। এই যে আমেরিকা ইরান সংঘাতের যুদ্ধে পাকিস্তান নিজেকে শুধু একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসাবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছে বলে অনেকে মনে করছেন। অনেক বিশ্লেষকের মতে এটি পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। অন্যদিকে হাজার হাজার মাইল দূরে থেকেও দক্ষিণ এশিয়ার দুটি দেশ এই সংকটের
দ্য বিগেস্ট লুজার হিসাবে দেখছেন অনেকেই। বাংলাদেশ এবং ভারতের কথা বলছি, তার কারণ এই সংঘাতের তাদের কূটনৈতিক বা কৌশলগত কোনো ভূমিকা তো ছিলই না, থাকার কথাও ছিলই না, এবং কোনো উচ্চবাচ্য তারা করেনি। আয়াতুল্লাহ খোমেনি হত্যাকাণ্ডে এবং 180 স্কুলগামী বাচ্চাদের নিহত হওয়ার শোক পর্যন্ত তারা জানাননি। স্পাইনলেস পিপল, স্পাইনলেস গভর্নমেন্টস। এনিওয়ে, ইন্ডিয়ার কাছে এটি কাম্য, বাংলাদেশের কাছে এটি কাম্য ছিল না, কিন্তু শেষ পর সেটি হলো। নাও ব্যাক ইন দ্য ইউএস, নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি তার 100 দিন অফিসিয়ালি হয়ে গেছে, অ্যান্ড ইনি রিসিভ করেছেন পজিটিভ রিভিউ, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। হিজ জব পারফরমেন্স ওনার নিউ ইয়র্ক সিটি রেসিডেন্টসের কাছ থেকে মামদানি অলসো পেয়েছেন অ্যাজ এ লাইকেবল, হার্ড ওয়ার্কিং, কেয়ারিং, আ গুড ক্যারেক্টার, গুড লিডার, রিপ্রেজেন্টিং করছেন নিউ ইয়র্ক সিটির রেসিডেন্টকে। অ্যান্ড অনেকে বলছে যে ইউনিফাইং, একত্রিত করার একটি ফোর্স ইন দ্য বিগ অ্যাপল। ওকে, আরেকটি চমকপ্রদ কথা হচ্ছে, এটি নিয়ে কথা হয়তো আমরা বলবো, সেটি হচ্ছে যা মিলিটারিতে যেতে এলিজিবল ম্যান যারা আছেন, 18 থেকে 25 বছর বয়সী যারা আছেন, তারা অটোমেটিকলি রেজিস্টার হবেন মিলিটারি ড্রাফটে। এই ডিসেম্বর থেকে সেটা শুরু হবে, বিগিনিং ইন দ্য ডিসেম্বর। এটি আসছে অ্যাকর্ডিং টু ফেডারেল এজেন্সি যারা ড্রাফট রেজিস্ট্রেশন ওভারসি করে থাকেন। বলে রাখা ভালো যে আমেরিকাতে কিন্তু ড্রাফট হয়নি 1973 সালের পর থেকে, আফটার দ্য ভিয়েতনাম ওয়ার। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে আছেন লেখক, গবেষক, সাংবাদিক হাসান ফেরদৌস, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনাতে, এখন উনি আছেন কেন্টাকিতে, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি ডিসকাশনের প্রথমেই চলে যাব হাসান ফেরদৌস আপনার কাছে। অনেক বড় একটি প্রশ্ন এখন দাঁড়িয়ে আছে, আগামীকাল আলোচনা শুরু হবে, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় যাব। কিন্তু এই যে সিজ ফায়ার, যেটি 2 সপ্তাহের জন্য বলা হচ্ছে, অনেকের প্রশ্ন, উইল দিস সিজ ফায়ার হোল্ড? এটি কি থাকবে কিনা? কারণ সিজ ফায়ার বিটুইন ইউনাইটেড স্টেটস, আমেরিকা এবং ইরানের এটি শুরু হয়ে গেছে, ঠিক আছে, আমরা একটা ধরে নাম। কিন্তু এই যে কারেন্ট টেনশন, কনফ্লিক্টিং স্টেটমেন্ট বোথ সাইড থেকে আমরা শুনতে পাচ্ছি, 2 দলই বিজয় ঘোষণা করেছেন নিজেদেরকে। আপনি কি বিশ্বাস করেন যে এই সিজ ফায়ার অ্যাকচুয়ালি হোল্ড করবে, স্থায়ী হবে এটি, নাকি ইট ইজ অনলি এ টেম্পোরারি পজ বিফোর ইসরায়েল স্টার্টস অ্যাক্টিং আপ অ্যাগেন? ধন্যবাদ হাবিব ভাই। নকিব ভাই, আসসালামু আলাইকুম। হাবিব ভাই, 2015 সালে যখন ওবামার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়, সেই চুক্তি করতে সময় লেগেছিল 18 মাস। 18 মাস তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছেন। একটা ইস্যু ছিল মাত্র, পারমাণবিক ইস্যুটা ছিল। আর এখানে আমরা 10টা মেজর ইস্যু, যে বিষয়ে দুপক্ষ একমত নয়। 2 সপ্তাহে তারা সম্মত হয়ে যাবেন? কূটনৈতিক নেগোসিয়েশন জটিল, বহুমাত্রিক একটি প্রক্রিয়া। বসলাম আর সিদ্ধান্ত কিন্তু হয় না। যে দলটি পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কেউই কূটনীতিক নন। আছেন কে? আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আছেন, স্টিভ উইটকফ, তিনি একজন বিল্ডার, ব্যবসায়ী মানুষ, প্রেসিডেন্ট সাহেবের সাথে তিনি বাড়িঘর বানান। আছেন প্রেসিডেন্ট সাহেবের জামাতা, একজন বিটকয়েন ব্যবসায়ী। আপনি কি আশা করেন যে এদের পক্ষে সম্ভবপর এই জটিল বহুমাত্রিক সমস্যাগুলি বোঝা এবং সমাধান করা? আমার মনে হয় না। এটা 1 নম্বর। 2 নম্বর, নতুন শর্ত যুক্ত করেছে ইরান, যা কিনা পুরো আলোচনাটাকে কিন্তু ভেস্তে দিতে পারে, স্ক্যাটল করতে পারে। একটা হচ্ছে কি লেবানন ইস্যুটা আপনি উল্লেখ করেছেন, আমি সেখানে একটু এখনই আসছি। আর নতুন আজকে তারা গতকাল তারা জানিয়েছে যে ইরানিয়ান অ্যাসেট যা কিনা ফ্রিজ করা হয়েছে, তা আনফ্রিজ করতে হবে এই আলোচনা শুরুর আগে। মানে এখনই আমেরিকাকে তারা যে ইরানি সম্পদ, ব্যাংক অ্যাকাউন্টস বা অন্যান্য অ্যাসেটস ফ্রিজ করে রেখেছে, তা অবমুক্ত করতে হবে। এ না করলে তারা আলোচনা যাবে না, বলছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছেন যে এখন শর্ত আরোপ করা মোটেই ঠিক হচ্ছে না। তিনি হুমকি দিয়েছেন যে আমাদের সৈন্যবাহিনী কিন্তু তৈরি আছে, তারা সবাই কিন্তু সমুদ্র সীমার মধ্যেই আছে, দে ক্যান স্টার্ট ফায়ারিং এনি মোমেন্ট, যদি এই আলোচনা ভেস্তে যায়। তবে যে জিনিসটা মাথায় রাখা দরকার হচ্ছে যে উভয় পক্ষই চায় কিন্তু যুদ্ধ রিজিউম না করতে। এসবই পশ্চারি। যা যা দেখছি এই মুহূর্তে আমরা সবটাই হচ্ছে গিয়ে মাঠ দখলের চেষ্টা, আলোচনায় সুবিধাজনক অবস্থানে যাওয়ার চেষ্টা।
কেমন? আহ, যেমন ধরো যে অন লেবানন ইস্যুটা ইরান বলছে যে আমরা আমাদের মূল প্রস্তাবে উল্লেখ করেছিলাম যে এই যে এই যে সিজফায়ার বা যুদ্ধবিরতি তাতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং পাকিস্তানও শাহবাজ শরীফ জানিয়েছেন যে হ্যাঁ এই চুক্তিতে এই শর্ততে এটা ছিল, এবং এই আমরা যে যেই এগ্রিমেন্টটা দিয়েছি আমেরিকাকে, তাতে এটা ছিল। জেডি ভ্যান্স হাঙ্গেরিতে ছিলেন, হাঙ্গেরিতে তিনি বলেছেন যে একটা অনেস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মানেটা কি? যে আমরা ইরান ভাবছে এই চুক্তিতে লেবানন আছে, আমরা ভাবছি চুক্তিতে নেই। এই লেভেলের আলোচনায় কখনো কি অনেস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং পসিবল? এটা কি একজন লোকের চোখে পড়বে, নাকি পুরো সিস্টেম এটাকে রিভিউ করবে? ফলে এই সব আর্গুমেন্ট কিন্তু ধোপে টিকবে না। ইরানের যে বক্তব্য আমি দিয়েছি পুরনো ডকুমেন্ট, পাকিস্তানের সাথে কথা বলো, দেখবে সেখানে আছে। এবং এটা কেন ঘটছে আমরা দেখেছেন যে গতকাল কিন্তু সবচেয়ে মারাত্মক আক্রমণ 10 মিনিটে, মাত্র 10 মিনিটে মারা গেছে 350 লোক। ইয়া 10 মিনিটে এই সময়ের সবচেয়ে কঠিন, সবচেয়ে ব্যাপক হামলা করেছে ইসরায়েল লেবাননে, বৈরুতে, অন্যান্য শহরে, এবং 350 লোক মারাই গেছে। কত লোক যে আহত হয়ে পড়ে আছে ভবনের নিচে আমরা জানিও না। কেমন? ইসরায়েল কেন করছে? ইসরায়েল বলছে যে আমাদের কিন্তু চুক্তি হয়নি। ইসরায়েল বলছে আমাদের সাথে এই যে শান্তি যুদ্ধবিরতি চুক্তি আপনারা করছেন তার মধ্যে আমি নেই, এবং অ্যাজ এ রেজাল্ট আমেরিকার সাথে নেতানিয়াহুর এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। মিনওয়াইল ইউরোপিয়ানরা খুব চাপ সৃষ্টি করেছে, কঠোর ভাষায় ইসরায়েল আক্রমণ করেছে, এবং এই সমালোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে আজকে ইসরায়েল জানিয়েছে তারা কথা বলা শুরু করবে উইথ দ্য লেবানিজ গভর্নমেন্ট। অবজেক্টিভটা হবে হেজবুল্লাহকে ডিজার্ম করা। এই হলো গিয়ে পুরো পরিপ্রেক্ষিত। ইয়া এর সঙ্গে জটিল সমস্যা দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। আমেরিকা ইনসিস্ট করছে, ট্রাম্প সাহেব ইনসিস্ট করছেন যে এখনই হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে। এরা বলছে যে ভাই আমি উন্মুক্ত করব, আমি কিন্তু এখানে তো মাইন পপতা আছে। হুম এখন মাইন কোথায় আছে এখন আমরা জানি। ফলে যে সমস্ত জাহাজ আসবে তাদেরকে কোঅর্ডিনেট করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের আর্মির সাথে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে ইরানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে জাহাজ চলাচল করবে। Okay. গতকাল মাত্র তিনটি হ্যাঁ। জাহাজ সেখান থেকে হ্যাঁ। আসতে পেরেছে। রাইট, ধন্যবাদ। আমি আসছি এই হরমুজ নিয়ে আরো অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনারা দর্শক আপনারা শুনলেন যে হাসান ফেদুল হচ্ছে 3টি জাহাজ বেড়েছে প্রতিদিন। এখানে আসলে এখান থেকে 120 থেকে 140টি জাহাজ এরকম পরিমাপের জাহাজই প্রতিদিন হরমুজ প্রণালী হয়ে আসে। মনে রাখবেন বিশ্বের 20% তেল কিন্তু এখান থেকে বের হয়ে আসে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির শখ যে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা এখনো বুঝতে পারছি না। এটা হৃদয়ঙ্গম করা খুব কঠিন, এবং আই হোপ এটির একটি খুব সুরাহা খুব তাড়াতাড়ি হওয়া উচিত, না হলে কিন্তু বিশ্বব্যাপী একটি মন্দা দেখা দিবে। আমি যাচ্ছি নাকিবুর রহমান আপনার কাছে। আমরা অন স্ক্রিনে দেখছি যে দ্য কন্ডিশনস অফ দ্য সিজ ফায়ার, আপনিও দেখলেন কিছুক্ষণ আগে, এবং আমি শিওর আপনি প্রতিটি টার্মসই দেখেছেন। দের ইজ স্টিল কনফিউশন অ্যাবাউট দ্য এক্স্যাক্ট টার্মস অফ দ্য এগ্রিমেন্ট। আই মিন সিজ ফায়ার হয়ে গেছে, কোনো না কোনো তো টার্ম অবশ্যই হয়েছে, দুপক্ষ থেকে বলা হচ্ছে এটা মানা হয়েছে ওটা মানা হয়েছে। ইরান বলছে যে তাদের এই যে ইটস বেসড অন 10 পয়েন্টস ফ্রেমওয়ার্ক, যেটি আমরা অন স্ক্রিনে দেখছি, এবং এটা তাদের ইরানি যে কাউন্সিল আছে, রেভলিউশন কাউন্সিল, সেখান থেকেও এই 10 পয়েন্টস দেওয়া হয়েছে। ওয়াইল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন ডিনাই করছেন যে তারা ডিনাইজ অ্যাকসেপ্টিং অল দিস কন্ডিশনস। সো এখন প্রশ্নই উঠছে যে ভাই তাহলে কন্ডিশনটা কি সিজ ফায়ার? হু ইজ টেলিং দ্য ট্রুথ? এটি একটি ব্যাপার। এটি সেকেন্ড হচ্ছে ওয়াই, কেন ডোনাল্ড ট্রাম্প এগ্রি করলেন এই ডিএলএ? এটি একটি বড় প্রশ্ন। কারণ যেই মানুষ বলছেন আমি মানে 5000 বছরের সভ্যতাকে, ফরগেট অ্যাবাউট দ্য আয়াতুল্লাহ, ফরগেট অ্যাবাউট দ্য ইরানি রেভলিউশন গার্ড, ফরগেট অ্যাবাউট দ্য অপোজিশন, উনি বলছেন যে উনি আসলে একটি সভ্যতাকে মুছে দেবেন। সেই লোক শেষমেশ এসে রাজি হলেন একটি ডিএলএ। কিন্তু রিপোর্ট বিভিন্ন জায়গায় সাজেস্ট করছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে আর্জেন্টলি কোনো উপায় খুঁজছিলেন, অফরেন রাস্তা খুঁজছিলেন বের হয়ে যাওয়ার, যাতে করে অ্যাভয়েড করা যায় একটি দীর্ঘায়িত যুদ্ধ। সো ইফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন রিজেক্টস, তারা যে রিজেক্ট করছেন ইরানের যে কন্ডিশনস ইতিমধ্যে, তাহলে কেন ট্রাম্প হঠাৎ করে এই অ্যাগ্রি করলেন, এখন নেগোসিয়েশনে যাবেন? হোয়াট ইজ দ্য
পলিটিক্যাল মিলিটারি প্রেশার, আমরা অর্থনীতির কথা শুনছি, অন্যান্য শুনছি, কিন্তু আপনার কাছে আমি শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ হাবিব ভাই, ধন্যবাদ হাসান ফেরদৌস ভাই। আমি যেহেতু ফাইন্যান্সের প্রফেসর, আমি সবকিছু মার্কেট রিয়াকশন দেখে একটু বোঝার চেষ্টা করি, রিড করার চেষ্টা করি। হাবিব ভাই, আপনি দেখবেন যে যখন ডোনাল্ড ট্রাম্প টুইটটা করেছিল যে সিভিলাইজেশনকে তিনি মুছে দেবেন, হাউ ডিড দ্য মার্কেট রিয়াক্ট? It went down drastically. No, it went up. That is very interesting thing. Market went up because nobody took this threat seriously. Oh, okay. So initially you're talking about, okay, right. Okay. Yes, initially. Yeah. কিন্তু যখন তিনি একদম ফাইনাল থ্রেটটা দিলেন যে কিছুক্ষণের মধ্যেই বিরাট বড় কিছু হয়ে যাবে, that's when market panicked little bit, কিন্তু it started coming back. যে কিছু লোক ভয় পেয়ে গিয়েছিল যে একটা সত্যি, কারণ ডেডলাইনটা চলে যাচ্ছে এবং তিনি একটা এসপার করে দিবেন। অনেকেই ভয় পাচ্ছিল যে সত্যি কি he's gonna, because you cannot trust him. He can nuke anybody, right? Yeah. So ওই সময় একটু মার্কেট কিন্তু প্যানিক করেছিল, তাও খুব অল্প সময়ের জন্য it went up back. So এই জায়গাটাতে আমরা যেটা কনক্লুড করতে পারি যে ডোনাল্ড ট্রাম্প, যেটা হাসান ভাই সবসময় বলেন যে ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, তিনি অনেক হুমকি ধামকি দেবেন, কিন্তু ওই যে আমাদের মফস্বলে কিংবা পাড়ায় যখন কোনো নিজেদের মধ্যে গ্যাঞ্জাম হতো, তখন একজন বলতে আমার ধরিস, তাহলে কিন্তু আমি খেয়ে ফেলবো, এরকম অবস্থা। মানে দেয়ার ওয়াজ অলওয়েজ সামবডি টু রেস্ট্রেন, যে সে খুব মানে হম্বিতম্বি করবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ নট গোয়িং টু ডু এনিথিং, এভরিবডি নোজ, কারণ কেউ না কেউ তাকে এসে ঠেকাবে। সো মানে আমরা অনেকেই পাকিস্তানের খুব সুনাম করছি যে তারা বিরাট বড় ডিল মেকার, কিন্তু প্রবাবলি সাম টাইম ডাউন দ্য রোড উই উইল রিয়েলাইজ যে ডোনাল্ড ট্রাম্প কি পাকিস্তানকে বলেছিলেন যে তুমি মধ্যস্থতা করো, তা নাহলে তো আমার মান সম্মান কিছু থাকছে না। এবং মানে ইট ওয়াজ এ ডেসপারেশন। আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন যে এই 10 দফা এটা ওয়ার্কেবল, এবং মানে আই ওয়াজ সারপ্রাইজ, আমরা যদি 10 দফাগুলো পড়ি, ইভেন মানে ইরানের রেভলিউশনারি গার্ডও কিন্তু ভাবতে পারেনি যে ডোনাল্ড ট্রাম্প এগুলাকে ওয়ার্কেবল বলবেন। আমরা যদি একেবারে সিম্পলি বোঝার চেষ্টা করি, দফাগুলো কি স্ক্রিনে আছে, যে প্রথম দফাটা হলো যে যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে যে কোনো ধরনের হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে, কমিটমেন্ট টু নন অ্যাগ্রেশন। তারপরে 2 নম্বর হলো যে হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। 3 নম্বর, পারমাণবিক কর্মসূচির প্রয়োজনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিতে হবে। 4 নম্বর হলো ইরানের উপর আরোপিত সব ধরনের প্রাথমিক নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। দিস ইজ এ বিগ আস্ক। তারপরে হলো যে সমস্ত বিদেশি প্রতিষ্ঠানে ইরানের সংস্থার সঙ্গে ব্যবসা করে তাদের উপরে দেওয়া মানে সেকেন্ডারি যে স্যাংশন, সেগুলাও সেকেন্ডারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেওয়া সব প্রস্তাবের অবসান ঘটাতে হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সব প্রস্তাব বাতিল করতে হবে। তারপরে এই 8 নাম্বারটা হলো খুব ইন্টারেস্টিং, যে কম্পেনসেশন, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। 9 নাম্বার, এই অঞ্চল থেকে সব মার্কিন যুদ্ধ সেনা প্রত্যাহার করতে হবে। এবং এই 10 নাম্বারটা, যেটার ব্যাপারে হাসান ভাই বললেন যে জেডি ভ্যান্স বলছেন যে ইটস অনেস্ট মিস্টেক, যে এটা লেবানন, ইসরায়েল, হিজবুল্লাহ সংঘাত সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। সো আমি শেষ করব এই বলে যে আজকে নিউ ইয়র্ক টাইমসে একটা আর্টিকেল এসেছে, এটা হলো ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর রবার্ট এ পেপ তিনি লিখেছেন, এবং টাইটেলটা হলো দ্য ওয়ার ইজ টার্নিং ইরান ইনটু এ মেজর ওয়ার্ল্ড পাওয়ার। আমরা যদি দেখি যে ইরানের, আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম যে কেন ইসরায়েল এই মুহূর্তে ইরানকে আক্রমণ করার জন্য খুব ইন্টারেস্টেড হয়ে যাচ্ছিল, কারণ ইরানের যেই প্রভাব মধ্যপ্রাচ্যে, সেটা ইট ওয়াজ এট দ্য বটম রাইট নাও, কারণ ডেফিনেটলি হিজবুল্লাহ আগের মতো শক্তিশালী না। তারপরে ইরাকে শিয়াদের প্রভাব কমে গিয়েছে, যেখানে ইরানের একটা বড় প্রভাব ছিল। তারপরে আপনার বাহরাইনের উপরে ইরানের প্রভাব, তারপরে আপনার সিরিয়াতে বাশার আল আসাদের পতন, হুতিদের একটা বিপর্যস্ত অবস্থা, সব মিলে ইরানের যে প্রক্সিগুলো ছিল আশেপাশে তাদের সবারই পর্যুদস্ত অবস্থা। এই অবস্থায় ইরানকে আক্রমণ করে ইরানকে একেবারে মানে পর্যুদস্ত করে ফেলার একটা সুযোগ মনে করেছিল। কিন্তু আমরা যদি দেখি যে ডেফিনেটলি ইরানের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, ইরানের লিডারশিপ, টপ লিডারশিপ ডিসিমিনেটেড হয়ে গিয়েছে, কিন্তু ইরান একটা নতুন জীবন ফিরে পেয়েছে কিন্তু।
এবং এই হুরমুজ প্রণালীর উপরে ইরানের যেই কর্তৃত্ব এখন এবং তারা যেই প্রস্তাব দিচ্ছে টোলের, এই প্রস্তাবটা আমি কম্প্যারিজন দেখছিলাম যে আমরা যদি 3টা চোখ পয়েন্টের কম্প্যারিজন দেখি, যে পানামা ক্যানাল থেকে প্রতি বছর অ্যাবাউট $7-8 বিলিয়ন মতো রেভিনিউ আসে, সুয়েজ ক্যানাল ইজিপ্টের যেটা, তার থেকে 10 বিলিয়নের মতো আসে। কিন্তু এই হরমুজ প্রণালী থেকে যদি এখানে যে টোলের প্রস্তাব করছে ইরান, সেখান থেকে ইরান অলমোস্ট $80 বিলিয়ন তারা কিন্তু রেভিনিউ তারা পাবে। সো অর্থনৈতিকভাবে ইরানকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, এবং তার উপরে যদি এই নিষেধাজ্ঞাগুলাই এই চুক্তির যদি অর্ধেক চুক্তিও যদি বাস্তবায়ন হয়, তাহলে এটা ইরানকে একটা বড় শক্তিতে পরিণত করে ফেলবে। সো সামরিক ক্ষয়ক্ষতি শুধু সব ক্ষয়ক্ষতি না, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে লেভারেজটা ইরান পাচ্ছে, এটা ইটস আনপ্রেসিডেন্টেড, এবং ইরানকে এটা নতুন জীবন দিয়ে দিল। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পাকিস্তানের প্রসঙ্গে আমি আসবো একটু পরে, কারণ আমি আই ওয়ান্ট এই ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমি আসছি। হাসান ফেরদৌস, আপনি হরমুজ নিয়ে কথা বলা শুরু করেছিলেন, কিন্তু আমার হরমুজ নিয়ে অন্য একটি প্রশ্ন আছে। আপনি এখানে যেটি আছে, যেই মন্তব্য নকিবুর রহমান করলেন, সেখানে আপনি ইচ্ছাগুলো যোগ করতে পারেন, আমি শুনতে চাবো আপনার কাছ থেকে, আমার মনে হয় দর্শকরাও শুনতে চাবেন। কিন্তু আরেকটি প্রশ্ন, কিছুক্ষণ আগে বলছেন আপনি যে হরমুজের যে লেভারেজটি আছে, এখন ইরান সিগন্যাল দিয়েছেন, সরাসরি বলছেন যে আমরা কিন্তু চার্জ করব প্রতি শিপের জন্য $2 মিলিয়ন করে শিপমেন্ট চার্জ করে, কিন্তু সেখানেই শেষ নয়। তারা বলছেন যে তারা সৈন্য দিয়ে এটা করে নিয়ে আসবেন, গার্ড করে নিয়ে আসবেন, তার একটি প্রসেস থাকবে, এবং তারা এটা ওমানের সাথে ভাগাভাগি করে নেবেন, এই অর্থটি যাতে আদায় করবেন। এবং আমি আজ কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে যতটুকু বুঝলাম যে কাতার এবং ওমান এবং ইরানের মধ্যে একটি সমঝোতার একটা তৈরি হয়েছে এই যে বর্তমান পরিস্থিতি নিয়ে। এখন তারা বলছেন আমরা কিন্তু ডলারে পেমেন্টটা নিব না, আমরা অ্যাকসেপ্ট করব শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি অথবা চাইনিজ ইউয়ান। এইটার ইফ দিস হ্যাপেন্স, হোয়াট ইজ দ্য রিয়ালিটি? অ্যান্ড এটা শুধুমাত্র ডমিনেন্সই প্রতিষ্ঠা করে না, ইউএস ডলারের উপরেও একটি একটি ডমিনেন্স চলে আসে। আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলুন ব্যাপারটা, এই ইকোনমিক ইনফ্লুয়েন্সটা। হাবিব ভাই, এই উত্তর আমার চেয়ে ভালো বলতে পারবেন নকিব ভাই। আমি অন্য একটা কথা, আমি আসছি সেখানে। যে কথাটা নকিব ভাই এড়িয়ে গেছে, হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেব কেন এই চুক্তিতে রাজি হলেন। ক্লিয়ারলি চুক্তিটা তার জন্য লাভজনক নয়। রাজি কেন হলেন, তার কয়েকটা স্পষ্ট কারণ আছে। 1 নম্বর হচ্ছে তিনি ম্যাক্সিমালিস্ট একটা ঘোষণা দিয়েছে, ম্যাক্সিমালিস্ট, সব ধ্বংস করে দেবো, তো বাকি থাকে তাহলে কি আর, আমি তাহলে নেগোশিয়েট করবো কি নিয়ে, কথা বলবো কি নিয়ে। 1 নম্বর। আপনি দেখেছেন যে ভাষায় তিনি এই ঘোষণা দিয়েছিলেন, সারা বিশ্ব জুড়ে নিন্দা হয়েছে, সারা বিশ্ব জুড়ে, ইনক্লুডিং হিজ ওন সাপোর্টার্স। তার একান্ত লয়ালিস্ট যারা ছিল, তারা পর্যন্ত প্রত্যাখ্যান করে, যেমন টাকার কার্লসন অথবা ক্যান্ডিস ওয়েনের মতো, মার্জারি মনে করা যায়। তার মানে ইভেন অ্যালেক্স জোনস, তার মানে তারা থেকে ট্রাম্পের নিজস্ব বেজে বিভক্তি এসছে। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ একটু উল্লেখ করেছেন নকিব ভাই, মার্কেট। তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়া মানে জনগণের মধ্যে অসন্তোষ বেড়ে ওঠা, এর ফলে ট্রাম্প সাহেবের নিজস্ব সমর্থন আরো নিচের দিকে নামছে, ইনফ্লেশন বাড়ছে। আমরা এখন তো অঙ্ক পেয়েছি, আমরা সিপিআই 3.3% ইনফ্লেশন পৌঁছে গেছে। এই সমস্ত ফ্যাক্টরগুলি নিয়ে যখন ট্রাম্প সাহেব দেখছেন যে আমার ম্যানুভার করার আর কোনো রুম নেই, আমাকে বেরোতে হবে। চমৎকার রিপোর্ট বেরিয়েছে ফিনান্সিয়াল টাইমসে লন্ডনের, তারা বলছে যে ট্রাম্প সাহেব আর্জেন্ট বার্তা পাঠিয়েছেন পাকিস্তানকে, আর্জেন্ট বার্তা পাঠিয়েছেন, ডু সামথিং। তার মানে তিনি একটা অফ র্যাম্প খুঁজছেন, কিভাবে এই যে ম্যাক্সিমালিস্ট পজিশন তিনি অ্যানাউন্স করলেন, তা থেকে তিনি বেরিয়ে আসেন। ফলে কোন রিভিউ ছাড়াই, যখন ইরান 10 দফা দিয়েছে, রিভিউ ছাড়াই তিনি এটাকে গ্রহণ করে নিয়েছেন, এই বলে যে ইট ক্যান বি এ ওয়ার্কেবল বেসিস ফর নেগোসিয়েশনস। আচ্ছা, এখন আপনি আসছেন হরমুজে, যে লেখাটার কথা বলছেন আমাদের নকিব ভাই নিউ ইয়র্ক টাইমসে, অধ্যাপক পেপে, মূল কথাটা কি? এক হরমুজ প্রণালী দিয়ে ইরান বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারছে, 20% ইকোনমি তার হাতের মধ্যে। এবং মজা হচ্ছে যে এই যে তেল প্রবাহ হচ্ছে, কাদেরকে এফেক্ট করছে? ইউরোপকে, আফ্রিকাকে এবং
আমাদের এশিয়াকে। পুরো 3টি প্রধান কন্টিনেন্ট ডিপেন্ড করে লার্জ এক্সটেন্ট এই তেল প্রবাহ, গ্যাস এবং তেল প্রবাহের উপরে। তার মানে ইরান শুধুমাত্র হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করেই বিশ্ব অর্থনীতির উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে। অলমোস্ট ওভারনাইট এই হরমুজ প্রণালীর মাধ্যমে ইরান বিকাম সুপার পাওয়ার। কতটুকু? মাত্র 22 নটিক্যাল মাইল, মাত্র 22 নটিক্যাল মাইল, এবং এর প্রায় পুরোটাই ইরান অংশ তো ওমানের মধ্যে। আর্গুমেন্টটা কি? ইরান বলছে যে এ তো ভাই আমার সমুদ্র সীমার মধ্যে পড়ে। আপনারা জানেন যে ল অফ দ্য সিতে কি বলা আছে, যে 24 মাইল পর্যন্ত এলাকা হচ্ছে আপনার সমুদ্র, আপনার সভরেন্টির মধ্যে পড়ে। মানে ইরানের সার্বভৌমত্বের মধ্যে পড়ে যায় হরমুজ প্রণালী। সো আই ওন ইট, ইফ আই ওন ইট আই হ্যাভ এভরি রাইট টু চার্জ ইউ লেভি, যেমন পানামা করে, যেমন ইজিপ্ট করে। আমি কেন করতে পারবো না? যেহেতু আমি একা নিয়ন্ত্রণ করি না, ওমানও করে, লেটস হ্যাভ এ ডিল। ওমানের সঙ্গে তারা ডিল করতে যাচ্ছে। আমাদের ট্রাম্প সাহেব কি বলেছেন? নো 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 নো, এটাকে মুক্ত রাখতে হবে। পানি হচ্ছে যে যুদ্ধ যাওয়ার আগে কিন্তু মুক্তই ছিল। ট্রাম্প সাহেব যুদ্ধ যাওয়ার আগে মুক্তই ছিল। উনি যুদ্ধ গেলেন, হাজার হাজার মানুষ মারলেন, কোটি কোটি টাকা খরচ করলেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, এবং অলমোস্ট ওভারনাইট ইরান বিশ্ব নেতা হয়ে দাঁড়ালো। এখন আমরা কি জানি, ইতিমধ্যে অ্যাটলিস্ট 2টো জাহাজ, এটা আমরা কনফার্ম করা হয়েছে, 2টো জাহাজ লিভি পে করেছে। কত টাকা জানেন? $2 মিলিয়ন। পার জাহাজ $2 মিলিয়ন করে চার্জ করা হচ্ছে। আপনি যে বললেন, নকি ভাই বললেন 80 বিলিয়ন ডলার তারা বছর আয় করবে কোত্থেকে? এই যে জাহাজ থেকে। এখন কেন দিচ্ছে তারা? প্রথমত এই জাহাজগুলি আপনারা জানেন বিশাল, মিলিয়ন ডলার ব্যারেল এক একটা জাহাজ মধ্যে থাকে, কোটি কোটি টাকা সম্পত্তি সেখানে আছে। তারা যত দ্রুত পারে এখান থেকে বেরোতে, ততই তাদের লাভ। ফলে তারা পে করবে। এবং আপনি ঠিকই বলেছেন, ইরান জানে যদি ডলারে পে করা হয়, ডলার তো ভাই আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারে, পয়সা পাবো কি পাবো না কোনো নিশ্চয়তা নেই। ফলে তারা এখন চার্জ করছে ক্রিপ্টোকারেন্সিতে এবং ইউয়ানে। এর ফলটা কি দাঁড়ালো? স্ট্রেট প্রথম ফলটা হলো যে আমেরিকা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই 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 পুরো অর্থ ব্যবস্থাটা আমেরিকা নিয়ন্ত্রণ বাইরে, 1 নম্বর। আর 2 নম্বর, ডলারের যে বিশ্বব্যাপী তাণ্ডব আছে তা অনেকাংশে লাঘব হবে। আমার চেয়ে ভালো বুঝি বলতে পারবেন নকি ভাই। কিন্তু ক্লিয়ারলি যে বৃহত্তর ডি ডলারাইজেশনের প্রক্রিয়া চলছে, এটি তার অংশ হয়ে যেতে পারে। ভয়টা সেখানে আমেরিকার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি নাকিবুর রহমান যাচ্ছি আপনার কাছে। কিছুক্ষণ আগে আমরা পাকিস্তানের ডিপ্লোম্যাটিক রোল নিয়ে আলোচনা করছিলাম, এবং এখন ইটস বিং ডিসক্রাইবড যে এটি তারা হচ্ছে কি মিডিয়েটর ইন দিস নেগোসিয়েশন। এখন তারা হোস্টিং করছেন ইসলামাবাদে সেরেনা হোটেলে। আমি দেখেছিলাম, ইটস 5-star হোটেল, ভেরি গুড, $125 a night. For 5-star, it's pretty cheap. I in my opinion. Okay, so তারা কি নেগোশিয়েটর, অ্যান্ড দেন তারা এটা হোস্টও করছেন। এখানে জেডি ভেন্স ইন রাউডে আছেন, এবং আগামীকালকে শুরু হবে। হাউ সিগনিফিকেন্ট ডু ইউ থিঙ্ক পাকিস্তান ইজ প্লেইং, ক্যান প্লে দিস বোথ সাইডস অন দ্য টেবল, বিকজ ইউ হ্যাভ দিস 2 difficult sides. You have the Iran, and you have this, the real estate guy and the Jared Kushner. আমি জানি না তাদের আসলে কি যোগ্যতা আছে অ্যাজ এ নেগোশিয়েটর। একজন হচ্ছেন জামাত, আর একজন হচ্ছেন রিয়েল এস্টেট। They just want to make millions of dollars or billions of dollars, if not trillions, right? সো এই যে পাকিস্তানের যে রোলটা আছে অ্যাজ এ ডিপ্লোম্যাটিক প্লেয়ার এখানে, এটি অনেকে দেখছেন যে সিন্দুর অপারেশনের পর থেকে পাকিস্তানের একটা জায়গা তৈরি হয়েছে ওয়েস্ট এশিয়া স্পেশালি, এবং অন্যান্য দেশের কাছে। তাদের সাথে চীনের সাথেও সম্পর্ক ভালো। সো অনেকেই দেখছেন যে দে আর রাইজিং অ্যাজ এ প্লেয়ার। সো ইন দিস নেগোসিয়েশন, ডু ইউ থিঙ্ক they will be able to hold something? ভাই আগামীকাল না, আজকেই কিন্তু পাকিস্তান আজকে হয়ে গেছে কিন্তু। Sorry. I thank you for correcting me. আজকেই হয়েছে, রাইট। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলে রাখি, আমার কাছে তথ্য আছে, আমি আই ক্যানট ডিসক্লোজ এর। এই যে ইরানের 2 জন যখন এখানে আসছিলেন পাকিস্তানে, তখন ইসরায়েল খুব করে চাচ্ছিল যে টু অ্যাসাসিনেট দ্যাম। এই খবরটা পৌঁছে গেছিল পাকিস্তানের ইন্টেলিজেন্সের কাছে, তারা সরাসরি এই যে ট্রাম্পের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, অ্যান্ড দেন ট্রাম্প স্টপড ইট। ওকে, সো আই ক্যানট প্রুভ অর ডিসপ্রুভ ইট, বাট দিস ইজ রিয়ালিটি। কারণ ইসরায়েল হচ্ছে একটা rabid dog, a dog that has rabies.
যে কুকুর যার জলাতঙ্ক আছে, যার কাছ থেকে সবার দূরে থাকা উচিত। So anything is possible with Israel. It's so stupid. Like Donald Trump is stupid, and they are the dog with the rabies. So that's the reality, and we the people of the world have to deal with this stupidity anyway, and feel the consequences because they are billionaires. শুনবো আপনার কাছে রাকিবুর রহমান। জি, মানে প্রথম কথা বলে নিই, যদি এই যুদ্ধ বিরতি হয় এবং এই স্থায়ী একটা শান্তির চুক্তি সম্পাদিত হয়, তো এখানে এভরিবডি উইনস Yeah. বাট ইসরায়েল। এই জন্য আপনি যদি That's for দেখেন sure. এই- That's এই- for এই sure. লেবাননে হামলাটা মানে এটার মূল উদ্দেশ্য হলো যে এই আলোচনাটাকে ডিরেল করা। সো আমি আপনারা যেটা বলছিলেন যে আমেরিকার ডেলিগেশনের নেতৃত্ব দিচ্ছে যে তিনজন সাথে, কিন্তু আরো একজন আছে, আপনার ব্র্যাড কুপার, তিনি হলো সেন্টকমের ওনার। সো আমরা যদি দেখি যে তিনটা পক্ষ এখানে, একটা হলো মিডিয়েটিং পক্ষ পাকিস্তানের পক্ষ থেকে, সেটা নেতৃত্ব দিচ্ছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ, আসিম মনির যিনি সেনাবাহিনী প্রধান, তারপরে ইসাক দার যিনি একজন ডিপ্লোম্যাট, সিজন ডিপ্লোম্যাট, ফরেন মিনিস্টার, এবং আসিম মালিক যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আমরা যদি দেখি ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছে হলো ইরানের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ, তারপরে ওখানকার ফরেন মিনিস্টার যিনি কি ডিপ্লোম্যাট একজন আব্বাস আরগাসি, তারপরে হলো ডেপুটি ফরেন মিনিস্টার মাজিদ তাখত, আর হলো তাদের ন্যাশনাল সিকিউরিটি যিনি কাউন্সিল, সেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ গোলজেতের। আর আমেরিকা থেকে কারা, মানে আমেরিকাতে কোনো ডিপ্লোম্যাটও নেই, কোনো সামরিক ব্যক্তিও নেই, কোনো ন্যাশনাল সিকিউরিটিরও কেউ নেই। দিচ্ছেন হলো জেডি ভ্যান্স, যিনি ভাইস প্রেসিডেন্ট, হয়তো তাকে কিছু সিকিউরিটি ব্রিফিং, ন্যাশনাল সিকিউরিটি ব্রিফিং দেওয়া হয়, কিন্তু হি ওয়াজ এ সিনেটর and he's a lawyer. He doesn't have any diplomatic or national security experience. তারপরে হলো স্টিভ উইটকফ, হাসান ভাই বললেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে কনস্ট্রাকশন ব্যবসা করতেন, রিয়েল এস্টেট ব্যবসা করতেন, and plays golf. আর কোনো অভিজ্ঞতা নেই। জেরার্ড কুশনার যিনি ক্রিপ্টো ব্যবসা করতেন এবং বাপের উত্তরাধিকার সূত্রে কিছু রিয়েল এস্টেট ওন করেন, দ্যাটস ইট। আর তারপরে হলো ব্র্যাড কুপার, সেন্টকমের ব্যবসায়ী। সো এদের সাথে মানে আমরা যদি মানে অনেস্টলি চিন্তা করি যে এই নেগোসিয়েশন টেবিলে সত্যিকার অর্থে প্রোডাক্টিভ কোনো আলোচনা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা, কারণ আমেরিকার পক্ষ থেকে যে চারজন আছেন এর মধ্যে তিনজন হলো ব্যবসায়ী। সো দে উইল অনলি লুক ইনটু দেয়ার বিজনেস ইন্টারেস্ট, যে তেলের দাম কমলো নাকি বাড়লো, দ্যাট ইজ দ্য অনলি ইন্টারেস্ট দে হ্যাভ। এবং আমার মনে হয় না যে জেডি ভ্যান্স উইল প্লে এ বিগ রোল। সো এই জায়গা থেকে আমি খুব বেশি আশাবাদী আসলে হতে পারছি না, কিন্তু আশাবাদী এই সেন্সে হব যে টেম্পোরারিলি কিছু একটা হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প ওয়ান্টস এ ফেস সেভিং। তিনি এখানে তার যেই আমি কাল্টই বলবো, যে দে উইল বিলিভ ইন এনিথিং ডোনাল্ড ট্রাম্প সেজ। সো তিনি একটা ভিক্টরি ল্যাপ নেবেন, এবং মানে হি ইজ জাস্ট ওয়ান্টিং এ ওয়ে আউট। এবং এই যে মানে যে 10টা প্রস্তাবের আলোকে হচ্ছে, এখানে হয়তো অনেকগুলা ডোনাল্ড ট্রাম্প মেনে নেবেন, আবার কিছুদিন পরে গিয়ে ভঙ্গ করবেন। এবং লেটস মেক নো মিস্টেক, যে ইরানে হামলাটা যে শুরু হলো, ইট ওয়াজ টেকিং প্লেস ওয়েন দেয়ার ওয়াজ এ নেগোসিয়েশন গোয়িং অন। সো আমেরিকা দুনিয়াতে যে একটা মোরাল হাই গ্রাউন্ড নিয়ে নেগোসিয়েশন গুলা করতো, সেখানে কিন্তু আজকে আমরা নেই। আমরা যদি দেখি যে যখন প্রেসিডেন্ট ওবামা অনেক দিন ধরে, প্রায় 18 মাস ধরে তিনি কিন্তু সেই জেসিপিওএ ট্রিটিটা করেছিলেন ইরানের সাথে, এবং এটা কিন্তু ইট ওয়াজ এ উইন উইন ডিল, আমেরিকার জন্য উইন উইন ডিল, যে ইরান তার যে সামরিক পারমাণবিক অ্যাম্বিশন সেটা থেকে বের হয়ে আসবে, এবং সাথে সাথে দ্যাট ওয়াজ সামথিং দ্যাট দে গেভ আপ। সাথে সাথে তারা তাদের যেই ফ্রোজেন অ্যাসেট, তাদের যে এমবার্গো, এটা থেকে বেরোয় আসছিল, এবং আমেরিকার জন্য এটা উইন ছিল। কিন্তু ইসরায়েলের এটা পছন্দ হলো না, এবং বেসিক্যালি দে ইউজ ট্রাম্প টু অ্যাটাক ইরান, যেটা তারা গত 30 বছর ধরে করার চেষ্টা করছিল বিভিন্ন প্রেসিডেন্টের থ্রুতে, বোথ রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেট, যেটা পায়নি। এবং এর ফলে আমরা যেটা বলছিলাম যে একটা ভঙ্গুর অর্থনীতি, একটা মানে দুর্বল জায়গা, ইভেন নিজের জনগণের মাঝেও ইরানের জনপ্রিয়তা কমে যাচ্ছিল। সেখান থেকে ডেফিনেটলি ক্ষয়ক্ষতি অনেক হয়েছে ইরানের, বাট দে আর কামিং আউট টু বি এ মেজর প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড এরিয়া। সো এই জিনিসটা মানে আমরা
যতই অস্বীকার করার চেষ্টা করুক আমেরিকান মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া, দ্যাট ইজ দ্য রিয়ালিটি যে ইরান ইজ মাচ মোর পাওয়ারফুল দেন দে ওয়ার বিফোর দ্য ওয়ার স্টার্টেড। একটা জিনিস আমি একটু ডিসএগ্রি করি, তা হচ্ছে যে জেরেড কুশনার, গেটি ভ্যান্স এবং রুবিও, এদের সবচেয়ে বড় পুঁজি কি জানেন? তারা ট্রাম্পের কনফিডেন্স আর্ন করবেন। ডোনাল্ড ট্রাম্প তাদের কথা শুনবেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের সরাসরি অ্যাক্সেস আছে, ফলে Yeah. খুব বড় ক্যাপিটাল তাদের একটা আছে কিন্তু। এবং ফলে আমি ডিসমিস করে দিচ্ছি না, এটা 1 নম্বর। 2 নম্বর, এই গ্যারেট কুশনারের মাধ্যমেই কিন্তু আমরা দেখেছি অ্যাব্রাহাম অ্যাকাউন্টস হয়েছে। ফলে যদিও ডিপ্লোম্যাট সে নয়, কিন্তু আরব দেশগুলির সঙ্গে তার এক ধরনের ব্যবসায়িক কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। অ্যান্ড দিস কুড বি দ্য ফাউন্ডেশন ফর এ বিগিনিং অফ পিস টক্স। আর একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই আমি, যে সকল পক্ষই চায় যুদ্ধ বন্ধ হোক। এই যুদ্ধ কারোর জন্যই লাভ বয়ে আনছে না, আমেরিকার জন্যও নয়, ইরানের জন্যও নয়। এই যুদ্ধ টেনে নেবার ক্ষমতা কারোরই নেই। ফলে আমার মনে হয় যে আলটিমেটলি এখন ম্যাক্সিমালিস্ট পজিশন তারা নিয়ে বসেছেন, কিন্তু মাঠে বসলে, টেবিলের সামনে বসলে আমার ধারণা যে সমঝোতা করার একটা উদ্যোগ উভয় পক্ষ থেকে নেওয়া হবে। This is very okay. আমি হাসান ফেরদৌস, যেহেতু আপনি কথা বলছেন, আমি আপনার কাছে একটি এই যে যুদ্ধটি হলো 6 সপ্তাহ ব্যাপী, এই যুদ্ধতে আমরা দেখেছি যে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নাদানের মতো সেখানে গিয়েছিলেন। উনি মনে করেছিলেন যে এটা হচ্ছে ভেনেজুয়েলা। উনি বুঝতে পারেননি যে উনি হোয়াট ইজ আপ এগেনস্ট। এটি ইটস ক্যান মার্ক হিজ ক্যারিয়ার এজ দ্য ব্ল্যাক মার্ক, আই মিন অ্যামাং মেনি থিংস, ওকে। বাট ওই জিনিসগুলো হয়তো উনি অত কেয়ার করবেন না, কারণ ওনার মতো মানুষ বলতে পারে যে আমি 5th অ্যাভিনিউতে দাঁড়িয়ে যদি কাউকে গুলি করি, নাথিং উইল হ্যাপেন টু মি। This is him, but this is going to stay with his legacy and as a bad way. Now, এই যুদ্ধে কিছু উইনার এবং লুজার আছে, এবং আরও সময় বেশি থাকলে আমি আলোচনা করতে, আমি 3টি দেশের নাম উল্লেখ করব। অনেকেই বলছেন যে এই যুদ্ধের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি লুজার হচ্ছে ইউএই, বিকজ তারা যে ভূমিকা নিয়েছিল এবং তাদের ভূমিকার একটি অন্যতম ছিল ইসরায়েলের দোসর, নাম্বার 1 ট্রোজান হর্স ইন দিস রিজন, অ্যান্ড দে ওয়ার অ্যাকচুয়ালি কজিং chaos in Sudan, they're still causing chaos in Houthis, এবং তারা আরব বা সাধারণ মানুষ যারা আছে তাদের স্বার্থবিরোধী কাজ করছিলেন, ইভেন নিজেদের দেশের মানুষের স্বার্থবিরোধী কাজ করছিলেন, বিকজ দে গেইন ইনফ্লুয়েন্স। এবং আপনি গত 1 বা 2 অনুষ্ঠানের আগে বলেছিলেন যে এতে এই কারণে নয়, এই যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউএই। তাদের যে সেফ হেভেন ছিল সেটি কিন্তু সেই ইমেজটি শেষ, এবং ইতিমধ্যে আমি দেখেছি ট্রিলিয়নস অফ ডলার্সে তারা লস করেছেন এই যুদ্ধের কারণে। সো এটি কীভাবে দেখেন আপনি? আরেকটি হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া স্পেশালি পাকিস্তানের কথা বলছি না, বাংলাদেশ এবং ইন্ডিয়ার কথা বলছি। তারা এই যে বাংলাদেশ, ইন্ডিয়া তো স্বাভাবিকভাবেই এই যুদ্ধের 2 দিন আগে গিয়ে হাজির হয়েছিলেন ইসরায়েলে, এবং ইসরায়েলকে বলেছিলেন ফাদারল্যান্ড, মাদারল্যান্ড, গ্র্যান্ড ফাদার্স ল্যান্ড, আই ডোন্ট নো হোয়াট এলস হি সেড, হি ইজ অ্যান ইডিয়েট, হি ইজ নো লেস দেন এ জায়নিস্ট। দ্যাটস ইন্ডিয়াতে যদি আপনি দেখেন, ইন্ডিয়ার জনগণ ব্যাপকভাবে কিন্তু এবার সমর্থন দিয়েছেন ইরানি সাধারণ মানুষকে, কারণ তার চোখের সামনে দেখছেন যে অন্যায় যুদ্ধ হচ্ছে। কিন্তু দিস গাই হুজ অ্যান ইডিয়েট, he called Israel's fatherland. I don't know how he got that. Maybe his father was born in Israel. I don't know. But India lost its face because of this stupid guy. And then বাংলাদেশ থেকে আশ্চর্যজনকভাবে আয়াতুল্লাহ খোমেনি মারা গেলেন, কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। আপনাকে আমেরিকার বিরুদ্ধে যাওয়ার দরকার নেই, কিন্তু দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি। 180 জন বাচ্চা স্কুল ছাত্রী মারা গেল একটা মানে স্কুলে ব্যালিস্টিক বোমা ফেলে দিল ইসরায়েল, আর আই ডোন্ট নো, ইসরায়েল আর ইউএস, হুএভার ওয়ান অফ দেম। আপনি দুঃখ প্রকাশ পর্যন্ত করতে পারলেন না। এই যে নতজানু পররাষ্ট্র নীতি, অনেকেই বলেন যে এই নীতির কারণ হচ্ছে আপনি যখন তৃতীয় একটি দেশের সাহায্য নিয়ে ক্ষমতায় আসবেন, আই ক্যানট প্রুভ ইট, আই এম জাস্ট সেইং হোয়াট আই হিয়ার, তখন আপনার এই পররাষ্ট্র নীতি এরকম মেরুদণ্ডহীন হবে। ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন আস, হাসান ফেরদৌস? হাবিব ভাই, এই যুদ্ধের ফলে যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে আমরা, বাংলাদেশ। কারণটা কি? ভেরি সিম্পল। প্রায় 1 কোটি মানুষ কাজ করে মধ্যপ্রাচ্যে, এই আরব দেশগুলিতে। যদি আরব দেশগুলি আর সেফ হেভেন না হয়, যদি আরব দেশগুলি শান শকত না থাকে, তাহলে শ্রমিকগুলিতে ফিরে আসতে বাধ্য হবে। এই শ্রমিক ফিরে আসা মানে
আমাদের অর্থনীতি একদম বিশৃঙ্খল অবস্থা পৌঁছে যাবে। আমাদের যে সারা বছর জুড়ে যে আমরা $30 বিলিয়ন কথা বলছি আমাদের রিজার্ভ, তার কি অবস্থা হবে? ফলে অ্যামাং দ্য বিগেস্ট লুজার্স কিন্তু বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নাই। আমরা একটা বড় ব্লান্ডার করেছি, আপনি উল্লেখ করেছেন, তা হচ্ছে এই যে এই যুদ্ধ শুরুর পরে আমরা ইরানের সঙ্গে তো সংহতি প্রকাশ করিনি। তার চেয়ে বড় কথা, যখন খোমেনিকে মারা হলো, সেই খোমেনির মৃত্যুটাকে তারা কন্ডেম পর্যন্ত করেনি। প্রথম স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, তাতে একটা খুব ফর্মাল একটা স্টেটমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, তারা যুদ্ধে শান্তির পক্ষে ইত্যাদি। ইরানি অ্যাম্বাসেডর ঢাকায় প্রেস কনফারেন্স করে বলেছে, ভাই এটা কি, তুমি তো আমাদের বন্ধু দেশ, ইরান বাংলাদেশ তো একে অপরের বন্ধু, তুমি খোমেনির মৃত্যুটাকে কন্ডেম করবে না? তারপরে দেখেছি আমরা যে একটা সেকেন্ডারি স্টেটমেন্ট গেছে, সেখানে কে খুন করেছে তার উল্লেখ না করে হত্যার নিন্দা করা হয়েছে। এটা মানেটা কি? আমার ব্যাখ্যা হচ্ছে যে এখন যারা ক্ষমতায় আছেন, যারা আছেন ফরেন মিনিস্টার, অনভিজ্ঞ লোক, এটা কই ডিপ্লোম্যাট নন। প্লাস আমরা এও জানি যে আমাদের ফরেন মিনিস্ট্রিতে কতগুলি পক্ষ আছে। অ্যাডভাইজার সাহেব হুমায়ুন কবির, তার সঙ্গে খলিলুর রহমান সাহেবের ভালো সম্পর্ক নেই। খলিলুর রহমান সাহেব মন্ত্রী, শামা ওবায়দ ডেপুটি মন্ত্রী, তাদের মধ্যে ভালো সম্পর্ক নেই। ফলে এক ধরনের বিভক্তিদের মধ্যে এমনিতেই আছে। ফলে এটা আমাদের নভিস, আমাদের অনভিজ্ঞতা, আমাদের ল্যাক অফ কোঅর্ডিনেশন প্রকাশটা ঘটেছে। আপনি ভারতের কথা ঠিক বলেছেন। ভারত যেটা করেছে, ভারত বেশ আগে থেকে ইসরায়েলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ঠিক দুদিন আগে তিনি গেছেন, মোদি গেছেন ইসরায়েলে, কারেক্ট। দেশের ভেতরে সমালোচনা সত্ত্বেও তিনি গেছেন। পার্লামেন্ট রাহুল গান্ধী চিৎকার করে বলছেন যে এটা আমাদের সম্মানের হানি হচ্ছে, সারা বিশ্বে আমরা লজ্জিত হচ্ছি। ফলে ভারত বড় রকমের ক্ষতিগ্রস্ত হলো, বড় রকমের ক্ষতিগ্রস্ত ভারত। লাভ কার হলো? একদম পিওর লাভ যদি কারো হয়ে থাকে পাকিস্তানের। কারণটা কি? আপনি জানেন যে পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা সামরিক চুক্তি হয়েছে, যে চুক্তির অধীনে পাকিস্তান সৌদি আরবকে নেটো কায়দায় আর্টিকেল 5 যেমন দেওয়া হয়, তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সাহায্য করব, সেরকম নিরাপত্তা দেবে। সৌদি আরব আশা করছে কি, যে যদি আক্রান্ত আমি হই, আমাকে নিউক্লিয়ার হামলা তুমি দেবে, পারমাণবিক ছাতা তুমি আমাকে দেবে। এখন ভুলে যাবেন না যে পাকিস্তানে প্রায় 20% শিয়া, 20% শিয়া। তারা কি পারবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে সৌদি আরবের পক্ষে? যায়ও সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষে কি দাঁড়াবে কি? কিন্তু আলটিমেটলি এই চুক্তি করতে সাহায্য করলো। এর ফলে তারা একদিকে সৌদির সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখলো, অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্কটা উন্নত করলো। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কি জানি, ট্রাম্প সাহেব ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেছেন আসিফ মুনিরের সাথে, আর্মি চিফের সাথে। আসিফ মুনির হচ্ছে কি মূল ক্যাটালিস্ট তার মাধ্যমে, ফলে তার প্রোফাইলটা খুব অনেক উঁচুতে উঠে গেল। আমি প্রোডিউসারকে বলবো, আপনি যখন কথা বলছেন আসিফ মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পের রেসপন্স, এটি যদি অন স্ক্রিনে দেখানো সম্ভব হয়। এক্স্যাক্টলি, তার মানে কোনো কিছু না করেই রাজা হয়ে গেলেন পাকিস্তানিরা। আজকে দেখলাম টেলিগ্রাফ পত্রিকা লিখেছে, আমাদের মোদী সাহেব নিজেকে বিশ্বগুরু বলেন, ভারতকে বিশ্বগুরু বলেন। টেলিগ্রাফ লিখেছে ভারত তো বিশ্বগুরুরা, দেখা যায় আসিফ মুনির বিশ্বগুরু হয়ে পড়েছেন। বলে বড় রকমের গেইন হয়েছে কিন্তু পাকিস্তানের, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। The leverage they used is really helped them to propel in a scenario যেখানে নর্মালি তাদের আসার আদারওয়াইজ they would not be. আর একটা কথা বলতে ভুলে যাচ্ছে যে এদের সঙ্গে কিন্তু আগে থেকে সম্পর্ক পাকিস্তানের সাথে আপনার ভালো থাকতে পারে। আরসিডি ছিল, আরসিডি মানে রিজিওনাল কোঅপারেটিভ ফর ডেভেলপমেন্ট, আরসিডি। তুর্কি, তুরস্ক, পাকিস্তান এবং ইরান, এই তিন দেশ মিলে দীর্ঘকাল ধরে কিন্তু মার্কিন পৌরোহিত্যে একটা আতাত গড়ে তুলেছিল। বলে আগে থেকে কিন্তু ফাউন্ডেশন তৈরি করা ছিল এই তিন দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করবার জন্য। সো এই লেভারেজটা ইজি হয়েছে তাদের জন্য। তারপরেও সাংস্কৃতিক, ধর্মীয় এবং মানে ফার্সি ভাষার এবং ফার্সির যে অনেক প্রভাব আছে পাকিস্তানে, আপনি বলেন শিয়াদের ব্যাপারটি আছে। এই আফগানিস্তান, পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, ইটস ভেরি সিমিলার ইন এ লট অফ ওয়েজ। যদি কেউ যান আপনারা তখন যাবেন, স্পেশালি গরু উজবেকিস্তান সোভিয়েত শাসনের বের হয়ে যাওয়ার পর থেকে ব্যাপক পরিবর্তন আসছে, in a good way. We'll talk about this some other times. আমি নকিবুর রহমান যাব আপনার কাছে। লেবানন নিয়ে কথা বলতে চাই। লেবাননে কিন্তু ইসরায়েল আক্রমণ অব্যাহত রেখেছেন। আজও
কয়েক শত মানুষ মারা গেছেন। লেবাননে তারা ইচ্ছাকৃতভাবে স্কুল ধ্বংস করছেন, বাড়ি ধ্বংস করছেন, পানি ধ্বংস করছেন, রাস্তাঘাট ধ্বংস করছেন, উইচ ইজ অল ওয়ার ক্রাইম অ্যান্ড দিস ইজ অল নেতানিয়াহু। তার ট্রায়াল আজকে শুরু হওয়ার কথা ছিল, উনি বিচার কার্য, এবং সেটি উনি রিকোয়েস্ট করেছেন ডিলে করার জন্য। সো এই যে সিজ ফায়ারে ইটস মানে এই যে 10টি অংশের মধ্যে একটি অংশ হচ্ছে যে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত, লেবাননের হিজবুল্লাহ, কিন্তু এটা এখন নিয়ে একটু ভুল বুঝাবুঝির ব্যাপার আছে। সো ডু ইউ থিঙ্ক, okay, let me rephrase this. Lebanon is not party in this negotiation, but in a way they are a party through Iran. So এই যে ডিলটা আছে মিডল ইস্ট, এই ডিলটা সফল হওয়ার জন্যে এই লেবাননের সিচুয়েশনটা কতখানি কমপ্লিকেটেড বলে মনে করেন আপনি? বিকজ দের ইজ ওয়ান পার্টি আই মেনশন অ্যাজ এ ডগ উইথ আ রেবিজ, ইসরায়েল ইজ দ্য কালপ্রিট হিয়ার। কারণ নেতানিয়াহুকে কিন্তু যুদ্ধ চালিয়েই যেতে হবে এই ক্ষমতায় টিকে থাকার জন্যে, এবং তার পাওয়ার প্রতিপত্তি এবং যে জায়নিস্ট যে মতবাদটা বজায় রাখার জন্য। শুনবো আপনার কাছে। যুদ্ধ যদি বন্ধ হয়, সবচেয়ে আমি যেটা বলছিলাম আগে, যে আমি হাসান ভাইয়ের সাথে এগ্রি করি যে এই দেশগুলোর কথা বলছেন যে যারা বিগেস্ট লুজার, কিন্তু আলটিমেট লুজার কিন্তু ইসরায়েল ডেফিনেটলি, যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়। I agree. যুদ্ধ যদি কন্টিনিউ করে, এটাই হলো আমরা যদি দেখি যে ইসরায়েল আসলে কি চেয়েছিল, যে তারা মনে করেছিল যে, এবং লেজিটিমেটলি, যে কোনো দেশের জনগণ তাদের শাসকদের উপরে ক্ষুব্ধ হলে তারা আন্দোলন করবে, এবং অনেক সময় শাসকরা বাড়াবাড়ি করে, এবং ইরান এই বিদ্রোহীদেরকে দমনের জন্য শক্তি প্রয়োগ করেছে। দের ইজ নো এক্সকিউজ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এটার নিন্দা আমিও করব, আপনিও করবেন, হাসান ভাইও করবে। বাট দ্যাট ডাজন্ট গিভ এনি লেজিটিমেসি ফর এ ফরেন কান্ট্রি টু অ্যাটাক দ্যাট কান্ট্রি। এবং এটা যখন হয়, তখন এই যারা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, তাদের একটা বড় অংশ কিন্তু সরকারের সমর্থক হয়ে যায়, এবং এটাই হয়ে গিয়েছে। বামপন্থী যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু এখন ইরানের এই রেজিমের সমর্থক হয়ে গিয়েছে, শুধুমাত্র যারা শাহ পাহলভির অনুসারী, এবং এরা কিন্তু একেবারে মার্জিনালাইজ। সো ইসরায়েলের ওই প্রথম উদ্দেশ্য কিন্তু সফল হলো না, এবং তারা ইরানকে এখন একটা রিজিওনাল পাওয়ারে পরিণত করেছে। সুতরাং এখন নেতানিয়াহুর অবস্থা হয়ে গিয়েছে সেই আপনার গেম অফ থ্রোনের ম্যাড কিং এর মতো, যে তিনি যাকে পাচ্ছেন তাকে আক্রমণ করছেন। এই লেবাননে তার যে এই আক্রমণ, এটার ব্যাপারে, এবং লেটস মেক নো মিস্টেক, এই আক্রমণগুলো হচ্ছে আমাদের ট্যাক্সের পয়সা, যেটা কংগ্রেস একেবারে উইদাউট এনি হেজিটেশন প্রত্যেক বছর এই সংখ্যাটা, অ্যামাউন্টটা 8টা বাড়িয়ে দিচ্ছে ইন দ্য নেম অফ ইসরায়েলস সেফটি অ্যান্ড সিকিউরিটি। লেবাননে আক্রমণ করার সাথে ইসরায়েলের শান্তি সুরক্ষার কি সম্পর্ক থাকতে পারে? এটার মূল উদ্দেশ্য হলো এই পিস টকটাকে ডিরেল করা, এবং এই মানে আমেরিকাকে জোর করে সাকসেসফুলি ইসরায়েল টেনে এনেছে। গত 30 বছর ধরেই কিন্তু ইসরায়েল ইরান আক্রমণের জন্য প্ররোচিত করে আসছিল, কিন্তু কোনোভাবেই তারা পারেনি। কোনোভাবে এবার ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে তিনি একটা ফ্যাসাদের মধ্যে পড়ে গিয়েছেন। নাও হি ইজ ট্রাইং টু সেভ হিজ ফেস। I hope he can save his face. I mean, I really hope. So. I mean, I'm not sure if he's in that situation. আমি এটা বলেই শেষ করি যে, মানে যতটুকু যুদ্ধ হয়েছে, আমরা মানে শুধু বাংলাদেশই বলে না, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ হলে পরে সমস্যার সমাধানের চেয়ে অনেক নতুন সমস্যার তৈরি হয়। সুতরাং যত দ্রুত একটা মানে এই 10 দফা, আমি যেটা বলছি যে 10 দফা সবগুলাই মানতে হবে তা না, যদি মিনিমাম পক্ষে অর্ধেক কিংবা অল্প কিছু দফার উপরেও যদি একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়, আমরা সবাই উপকৃত হব এটা থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। হাসান ফেরদৌস, আপনার কাছে যাবো, আমাদের সময় কম, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার মনে হয় এটি, যে এই যে নেগোসিয়েশন চলছে, যদি এটি ফেল করে অ্যান্ড দ্য সিজ ফায়ার কলাপস করে, নেগোসিয়েশনে কলাপ করলো, সিজ ফায়ার, বেঞ্জামিন নেতানিয়াহু উনি তো এই অপরচুনিটি নিয়ে বসে আছেন, অ্যান্ড পটেনশিয়ালি কুড এসকেলেট দ্য মিলিটারি অপারেশন। সো কি হবে যদি সিজ ফায়ার বা এই যে পিস টকটা যদি কলাপস করে? Or there is nothing there. আমাদের প্রেসিডেন্ট বলেছেন আমাদের সৈন্যবাহিনী প্রস্তুত আছে পাল্টা আঘাত হানবার জন্য। তিনি বলেছেন একজন সৈন্য সরে আসছে না, সবাই সমুদ্র সীমার মধ্যেই আছে। ফলে যুদ্ধ আবার শুরু হবে না তার কোনো নিশ্চয়তা নেই। কেমন? এটা 1 নম্বর। 2 নম্বর, নকিব ভাই বলেছেন, আমি তার সঙ্গে আরেকটু স্ট্রেনথেন করি, দেওয়া হচ্ছে যে এই চুক্তি যাতে না হয়
তার জন্য রাত দিন পরিশ্রম করছেন নেতানিয়াহু। Yeah. নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য হচ্ছে এই পুরো চুক্তিটাকে স্ক্যাপল করা। কারণটা কি খুব স্পষ্ট, আপনি বলেছেন নেতানিয়াহু সাহেব মামলায় পড়বেন, দেশের ভিতরে অত্যন্ত অজনপ্রিয়, বিশ্বজুড়ে নিন্দার মুখোমুখি হয়েছেন, ফলে যুদ্ধ বন্ধ হওয়াটা তার জন্য খুব ক্ষতিকর। শেষ কথা বলি আমি, কিন্তু যুদ্ধ বন্ধ হোক সবাই চায়, আমেরিকা চায়, আমরা চাই, ইরানও চায়, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারোই নেই। ফলে আমার বিশ্বাস যে, আমার খুব স্ট্রং বিশ্বাস যে সকল পক্ষই একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা তারা করবে। সেই সঙ্গে হাসান ফেরদৌস, আমারও সেই আশা, আমি মনে করি বিশ্ববাসী সেই আশাই করছেন, কারণ এটি একটি অপ্রয়োজনীয় যুদ্ধ ছিল যার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, এবং নেতানিয়াহু এখনো চাচ্ছেন যুদ্ধ হতে। দিস ইজ দ্য গাই হু solely responsible to start it, and Trump was dumb enough to get into this trap, and now he knows this is not Venezuela. Anyway, উইথ দ্যাট হাসান ফেরদৌস বিদায় নিচ্ছে আপনার কাছ থেকে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নাকিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আপনিও ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আপনাদের দুজনের সাথেই। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি ভালো লেগেছে অনুষ্ঠানটি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। বিদায় নিচ্ছে এখনকার মতো। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।